হ্যালো বন্ধু, ওয়েলকাম টু হাতে কলমে SPSS কোর্স। আজকে আমরা শিখব chi-square টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স ইন SPSS। আমরা জানব chi-square টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স কি, কখন আমরা chi-square টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স করব, কি প্রসেসে আমরা chi-square টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স করব SPSS দিয়ে, যে রেজাল্ট আসবে সেটার মিনিংটা কি সেটা আমরা বুঝব, এবং কিভাবে আমরা API স্টাইলে chi-square টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্সের রেজাল্টটা রিপোর্ট করব সেটারও আমরা টেমপ্লেট দেখব। সো চলুন শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই এই যে রেড বাটনটা আছে সাবস্ক্রাইব বাটন, সেখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই বেল আইকনেও হিট দিয়ে রাখবেন, তাহলে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। chi-square টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স হচ্ছে একটি নন প্যারামেট্রিক টেস্ট টু এক্সপ্লোর দ্য রিলেশনশিপ বিটুইন টু ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলস। আগের একটা লেসনে আমরা স্কেল অফ মেজারমেন্ট নিয়ে বিস্তারিত বলেছি। সেখানে আমরা জানি যে আমাদের সব ভেরিয়েবলগুলো একই স্কেলে মেজার করা যায় না। কিছু ভেরিয়েবল আছে যাদেরকে আমরা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল বলি, যেমন ইয়েস, নো, আবার যেমন জেন্ডার, ছেলে না মেয়ে। সো এইসব ভেরিয়েবল হচ্ছে ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল। এইসব ভেরিয়েবলের মধ্যে রিলেশনশিপ বা ডিফারেন্স আছে কিনা সেটা বোঝার জন্য আমাদের নন প্যারামেট্রিক টেস্ট করতে হয়। প্যারামেট্রিক এবং নন প্যারামেট্রিক যদি বোঝাতে চাই খুব সিম্পলভাবে বললে, যেসব ভেরিয়েবলের প্যারামিটার আছে তাদেরকে প্যারামেট্রিক আমরা বলতে পারি, যেমন মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, রেঞ্জ, এগুলো হচ্ছে প্যারামিটার। আর যাদের এই প্যারামিটার নাই তাদেরকে নন প্যারামেট্রিক আমরা বলতে পারি। সেই সব ভেরিয়েবলকে আমরা নন প্যারামেট্রিক টেস্ট দিয়ে করতে পারি, যেমন ছেলে না মেয়ে। ছেলে মেয়ের মধ্যে কি কোনো মিন বা এরকম বের করা যাবে? সো যাবে না। এই জন্য এদেরকে নন প্যারামেট্রিক ভেরিয়েবল বলা হয়ে থাকে, এবং এই নন প্যারামেট্রিক ভেরিয়েবলগুলোকে আমরা নন প্যারামেট্রিক টেস্ট দিয়ে আমাদের কোশ্চেন আনসার বের করতে পারি। এখানে যেমন ইচ অফ দিস ভেরিয়েবল ক্যান হ্যাভ 2 or more ক্যাটাগরিজ। এই chi-square টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্সকে অনেক সময় chi-square টেস্ট অফ কন্টিনজেন্সিও বলা হয়ে থাকে। আমি যদি একটা উদাহরণ দিই বিষয়টা আরো ক্লিয়ার হবে। এরকম আমার একটা রিসার্চ কোশ্চেন হতে পারে, ইজ দেয়ার অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন প্রবলেমেটিক ইন্টারনেট ইউজ অ্যান্ড সাইকোলজিক্যাল ডিস্ট্রেস। সো প্রবলেমেটিক ইন্টারনেট ইউজ এবং সাইকোলজিক্যাল ডিস্ট্রেসের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, সেটা যদি আমরা বের করতে চাই আমরা দুইভাবেই করতে পারি। আমরা সাইকোলজিক্যাল ডিস্ট্রেস এবং প্রবলেমেটিক ইন্টারনেট ইউজ কন্টিনিউয়াস স্কেলে মেজার করি, আমরা কিন্তু কোরিলেশন একটা করলেই হয়ে যেত। সাইকোলজিক্যাল ডিস্ট্রেস এবং প্রবলেমেটিক ইন্টারনেট ইউজের যে মেজারমেন্টটা যদি ক্যাটেগরিক্যাল হয়, সেক্ষেত্রে আমরা chi-square টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স করতে পারি। এটা করার জন্য আমাদের কি লাগবে? আমাদের লাগবে 2 ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলস উইথ 2 or more ক্যাটাগরিজ। যেমন সাইকোলজিক্যাল ডিস্ট্রেসকে আমরা ইয়েস এবং নো দিয়ে মেজার করতে পারি। ইন্টারনেট ইউজকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, প্রবলেমেটিক ইউজার এবং নর্মাল ইউজার। সো সাইকোলজিক্যাল ডিস্ট্রেস আছে এবং নাই, এবং প্রবলেমেটিক ইউজার এবং নর্মাল ইউজার, এই দুইটার মধ্যে আমরা অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা বোঝার জন্য chi-square টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স করব। কিভাবে করব? আমরা হাইপোথেসিস টেস্টিং এর যে 6টা স্টেপ আছে, আগের ভিডিওগুলোতেও আমি এটা এক্সপ্লেইন করেছি। কনসিস্টেন্সি থাকার জন্য আমি প্রতিটা ভিডিওতে এটা আবার দেখাচ্ছি যেন আপনার মাথায় ভালো করে গেঁথে যায়। সো আমাদের 6টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে সেট হাইপোথেসিস, সেকেন্ড স্টেপ সেট সিগনিফিক্যান্ট লেভেল, থার্ড স্টেপে আমরা অ্যাজাম্পশন চেক করি, ফোর্থ স্টেপে আমরা স্ট্যাটিস্টিকটা কম্পিউট করি, ফিফথ স্টেপে আমরা এসে ডিসিশন নিই, এবং সিক্সথ স্টেপে এসে আমরা ইফেক্ট সাইজ ক্যালকুলেট করি। তো এগুলো আমরা একটু দেখি। স্টেপ 1-এ আমরা হাইপোথেসিস সেট করতে পারি, নাল হাইপোথেসিস এবং অল্টারনেটিভ হাইপোথেসিস। সো নাল হাইপোথেসিস আমরা এরকম ধরতে পারি যে নো রিলেশনশিপ বিটুইন ইন্টারনেট ইউজ অ্যান্ড সাইকোলজিক্যাল ডিস্ট্রেস। অল্টারনেটিভটা এরকম হবে, দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন ইন্টারনেট ইউজ অ্যান্ড সাইকোলজিক্যাল ডিস্ট্রেস। আমরা সিগনিফিক্যান্ট লেভেল ধরবো p হচ্ছে 0.05 টু টেইলড। অ্যাজাম্পশন এখানে খুব সিম্পল, নন প্যারামেট্রিক টেস্টে অ্যাজাম্পশন অত রিগোরাস না। দুইটা অ্যাজাম্পশন আমাদের চেক করতে হবে। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্সটা কি? ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে আমরা যেন একজন পার্টিসিপেন্ট একবারই মেজার করে এবং একজন পার্টিসিপেন্ট যেন অন্যজনের পার্টিসিপেশনকে প্রভাবিত না করে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং 2 নাম্বার যেটা ভাইটাল, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিস 5 বা তার কম, এরকম যেন 20% সেলে বা তার কম হয় আর কি। 20%-এর অধিক সেলে যদি এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি 5 হয় বা তার কম হয়, তাহলে আমাদেরকে আবার এটাকে রিঅর্গানাইজ করতে হবে বা অন্যভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, এই জিনিসটা কি সেটা SPSS এ গেলে আমি ভালো করে দেখিয়ে দিতে পারবো, তখন আপনার বিষয়টা ক্লিয়ার হবে। এই দুইটা অ্যাজাম্পশন যখন আমরা চেক করে ফেললাম, আমরা এবার স্ট্যাটিস্টিকটা কম্পিউট করব, অর্থাৎ chi-square টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্সটা বের করব। সেটা আমরা SPSS দিয়ে করতে পারি।
যেটা আমরা এখন দেখাবো। এখান থেকে যে স্ট্যাটিস্টিকটা আসবে এবং করেসপন্ডিং পি ভ্যালু আসবে, সেখান থেকে আমরা ডিসিশন নিব যে আমরা কি নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পেরেছি নাকি আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি নাই। যদি আমাদের করেসপন্ডিং পি ভ্যালুটা 0.05 এর কম হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করব, অর্থাৎ আমরা যেটা ধরেছিলাম যে দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন ইন্টারনেট ইউজ অ্যান্ড সাইকোলজিক্যাল ডিস্ট্রেস, এই কথা সত্য না, তাদের মধ্যে আসলে একটা রিলেশনশিপ আছে। যদি আমাদের কাই স্কোয়ার যে টেস্টের যে স্ট্যাটিস্টিকের করেসপন্ডিং যে পি ভ্যালুটা আসবে সেটা যদি 0.05 এর বেশি হয় তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে ফেল হয়েছি, অর্থাৎ there is no relationship between internet use and psychological distress। এরপর 6 স্টেপে আসে আমরা ইফেক্ট সাইজ ক্যালকুলেট করব। তবে কাই স্কোয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স আলাদা করে ইফেক্ট সাইজ ক্যালকুলেট করতে হবে না, আমাদের SPSS এর আউটপুটের সাথে এটা চলে আসবে, সেটা আমি দেখাচ্ছি। তো চলুন আমরা SPSS এ চলে যাই। আমি একটা প্র্যাকটিস ডেটা সেট ওপেন করেছি SPSS ফাইল। এই SPSS ফাইলটার ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি নামিয়ে নিতে পারবেন। এখানে যেমনটা আমরা দেখছি 3টা ভেরিয়েবল আছে, আইডি, পিআইইউ এবং সাইকোলজিক্যাল ডিস্ট্রেস। আইডি তো পার্টিসিপেন্ট আইডি নাম্বার, পিআইইউ হচ্ছে ইন্টারনেট ইউজ, এটাকে আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি, নর্মাল ইন্টারনেট ইউজার, প্রবলেমেটিক ইন্টারনেট ইউজার, আর সাইকোলজিক্যাল ডিস্ট্রেস অর্থাৎ নর্মাল এবং সাইকোলজিক্যালি ডিস্ট্রেস। সো আমাদের 2টা ভেরিয়েবলের মধ্যেই 2টা করে ক্যাটাগরি আছে, সো আমাদের 2x2 একটা কন্টিনজেন্সি টেবিল হবে। এখন আমরা এখান থেকে আমরা অ্যানালাইসিস করে দেখতে চাই যে ইন্টারনেট ইউজের সাথে সাইকোলজিক্যাল ডিস্ট্রেসের কোনো সম্পর্ক আছে নাকি কোনো সম্পর্ক নাই। এই 2টা জিনিস ইন্ডিপেন্ডেন্ট জিনিস, কে কত ইন্টারনেট ইউজ করে তার সাথে সাইকোলজিক্যাল ডিস্ট্রেস হবে কি হবে না সেটার সাথে কোনো সম্পর্ক নাই। তো কাই স্কোয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স করার জন্য আমরা কি করব, আমরা যাব অ্যানালাইজ, তারপরে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে ক্রস ট্যাব। এখানে গিয়ে আমরা ইন্টারনেট ইউজ সেটাকে দিলাম রোতে, সাইকোলজিক্যাল ডিস্ট্রেস এটাকে দিলাম কলামে। ইনফ্যাক্ট এটা আপনি উল্টাও করতে পারেন, সাইকোলজিক্যাল ডিস্ট্রেসকে রোতে এবং ইন্টারনেট ইউজকে কলামে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। স্ট্যাটিস্টিক্সে ক্লিক করলাম, এই যে দেখেন কাই স্কোয়ার ফার্স্টেই আছে, এটাকে টিক দিলাম, অর্থাৎ আমরা কাই স্কোয়ার টেস্ট করব। তারপরে এখানে এসে আমরা ফাই অ্যান্ড ক্রেমার ভি, এটা আমাদের ইফেক্ট সাইজ, সেটা আমরা টিক দিলাম, আর কিছু লাগবে না। কন্টিনিউ, সেলসে ক্লিক করলাম, এখানে বাই ডিফল্ট অবজার্ভডে ক্লিক করা আছে কাউন্ট, এখানে আমাদের এক্সপেক্টেড এটাতে আমরা দিয়ে রাখি। পার্সেন্টেজ দিলে অনেক কিছু জানা যায়, কিন্তু এখন আর দরকার নাই, আউটপুটটা মেসি হয়ে যাবে, এই জন্য আমি দিচ্ছি না। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দিতে পছন্দ করি, সেটা হলো ডিসপ্লে ক্লাস্টার বার চার্ট। একটা গ্রাফ আসলে রেজাল্টটাকে অ্যাট এ গ্ল্যান্স সহজে বোঝা যায়। তো এগুলো হয়ে গেলে আর কিছু লাগবে না, ওকে দিলাম, এই যে আউটপুট চলে আসলো। সো প্রথমে কেস প্রসেসিং সামারি অ্যাট এ গ্ল্যান্স প্রত্যেকটা আউটপুটে আসে, এখানে দেখায় যে টোটাল কতগুলো ভেরিয়েবল আছে এবং কোনো মিসিং আছে কিনা এইসব বিষয় আর কি। সো আমরা 202 পার্টিসিপেন্ট আছে, কোনো মিসিং নাই, ঠিক আছে। এরপরে এই যে কন্টিনজেন্সি টেবিল, এটা 2x2, আমরা যেমন এই পাশে 2, এ পাশে 2টা কলাম, এটাকে 2x2 বলা হয়ে থাকে। সো এখানে ইন্টারনেট ইউজ নর্মাল প্রবলেমেটিক, আর এই পাশে সাইকোলজিক্যাল ডিস্ট্রেস নর্মাল সাইকোলজিক্যালি ডিস্ট্রেস। এখান থেকে আমরা দেখছি যে যারা নর্মাল ইন্টারনেট ইউজার এদের টোটাল সংখ্যাটা হচ্ছে 151 জন। 151 জনের মধ্যে সাইকোলজিক্যালি ডিস্ট্রেস হয়নি, অর্থাৎ তারা নর্মাল আছে 104 জন, কিন্তু 47 জন সাইকোলজিক্যালি ডিস্ট্রেসড। আবার প্রবলেমেটিক ইন্টারনেট ইউজার যারা, তাদের সংখ্যাটা হচ্ছে 51 জন। এই 51 জনের মধ্যে 21 জন নর্মাল আছে, কিন্তু 30 জন সাইকোলজিক্যালি ডিস্ট্রেসড। এর নিচের যে লাইনটা, এটা হচ্ছে এক্সপেক্টেড কাউন্ট, এটা আমাদের অ্যাকচুয়াল কাউন্ট, এটা এক্সপেক্টেড কাউন্ট। অর্থাৎ যদি এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক না থাকতো তাহলে আমাদের এই সংখ্যাটা হওয়া দরকার ছিল এর নিচের রোটা, অর্থাৎ 104 জনের জায়গায় 93.4 হতো, 57.6 হতো যারা নর্মাল ইউজার এবং সাইকোলজিক্যালি ডিস্ট্রেসড। অনুরূপভাবে এক্সপেক্টেড কাউন্ট এখানে 31.6, এখানে 19.4। তার মানে আমরা দেখছি যে অবজার্ভ কাউন্ট এবং এক্সপেক্টেড কাউন্টের মধ্যে একটা ডিফারেন্স আছে, অর্থাৎ এক্সপেক্টেড এবং অবজার্ভ একই হচ্ছে না, ডিফারেন্স আছে। তার মানে একটা রিলেশনশিপ থাকতেও পারে। এখন এটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা সেটা জানার জন্য আমরা কি করব, আমরা কাই স্কোয়ার টেস্ট জানতে চাচ্ছি, সেটা দেখার জন্য আমরা নিচের টেবিলটাতে চলে আসি, এই যে কাই স্কোয়ার টেস্ট। এখানে অনেক আউটপুট আছে, আমরা শুধু পিয়ারসন কাই স্কোয়ারটা দেখি। পিয়ারসন কাই স্কোয়ার এটা হচ্ছে ভ্যালু 12.399। এই যে এ আছে এখানে সুপারস্ক্রিপ্ট দিয়ে, এর নিচে দেখি 0 সেলস হ্যাভ এক্সপেক্টেড কাউন্ট লেস দেন 5। আমাদের যে একটা অ্যাজাম্পশন ছিল যে 20% সেলস ক্যান বি, মানে এক্সপেক্টেড কাউন্ট 5 বা তার কম হলে হবে,
কিন্তু আমাদের 0 সেল আছে, অর্থাৎ আমরা এটা ভায়োলেট করে নিই। লোয়েস্ট এক্সপেক্টেড কাউন্ট হচ্ছে আমাদের 19.4, এই যেটা হচ্ছে এক্সপেক্টেড কাউন্ট। সো এখানে যদি 5 হয়ে যায় এবং এরকম যদি 20% সেলে, এখানে তো 4টা সেল আছে, একটা হলে 25% হইতো একটা সেলে, সো এরকম অনেকগুলো সেল হতে পারে, ওখানে 20% সেলে যদি এক্সপেক্টেড 5 বা 5-এর কম হয় তাহলে আমরা এটা ভায়োলেট করেছি। সো এই ক্ষেত্রে আমরা কোনো ভায়োলেট করিনি এবং এটা 2/2 টেবিলে হয়েছে। এখন আমরা পিয়ারসন কাই স্কোয়ারের ভ্যালু পাইলাম, এটা ডিগ্রিজ অফ ফ্রিডম 1, অর্থাৎ 2 - 1 মানে 1। এই যে এইখানে সিগনিফিক্যান্ট যে ভ্যালুটা, অর্থাৎ পি ভ্যালুটা এখন আসছে 0.000, এটাকে যদি আরও বাড়ানো যায় যা 0.00001 আসবে, অর্থাৎ আমাদের যে সেট করেছিলাম 0.05 তার থেকে এই ভ্যালুটা অনেক কম, তার মানে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি। অর্থাৎ there is no relationship between intended use and psychological distress, যে দাবিটা ছিল এই দাবিটাকে আমরা রিজেক্ট করছি, অর্থাৎ আমরা বলছি যে there is actually relationship between intended use and psychological distress। এই যে রিলেশনশিপটা, এটার স্ট্রেংথটা কীরকম সেটা দেখার জন্য আমাদের এখানে এই যে ইফেক্ট সাইজ বের হয়ে আসছে, এখানে দুইটা আছে, ফাই এবং ক্রেমার্স ভি। ফাই এবং ক্রেমার্স ভির ভ্যালু দুইটা একই দেখাচ্ছে, কিন্তু আমাদের এই 2/2 টেবিলটার জন্য আমরা ফাই দেখব। সো 0.248, এটাও সিগনিফিক্যান্ট। অ্যাকর্ডিং টু কোহেন এই ভ্যালুটা যদি 0.01 হয় তাহলে স্মল ইফেক্ট, 0.3 হলে মডারেট ইফেক্ট, 0.5 এবং অ্যাবাভ হলে এটা লার্জ ইফেক্ট। তো আমরা বলতে পারি এখানে যে 0.25 এসছে, সো এটাকে স্মল টু মডারেট ইফেক্ট বলা যায়। ক্রেমার্স ভি আমরা রিপোর্ট করব কখন, যখন আমাদের এই যে এটা 2/2 না হয়ে 2/3 বা আরও অনেক যখন হবে, তখন আমরা ক্রেমার্স ভিটা রিপোর্ট করব এবং ওই ভ্যালুটা ডিফারেন্ট আসবে ফাইয়ের থেকে। আমরা যদি বার চার্টটা নিচে যে দেখি, এটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, নর্মাল ইন্টারনেট ইউজার, প্রবলেমেটিক ইন্টারনেট ইউজার। সো নর্মাল ইন্টারনেট ইউজারের মধ্যে নর্মাল আছে অনেক বেশি, কিন্তু সাইকোলজিক্যাল ডিস্ট্রেস এই যে ডিফারেন্সটা অনেক হাই। কিন্তু প্রবলেমেটিক ইন্টারনেট ইউজারের মধ্যে নর্মাল কম কিন্তু সাইকোলজিক্যাল ডিস্ট্রেস বেশি। সো অ্যাট এ গ্ল্যান্স আমরা বুঝতে পারছি যে কী অবস্থা, এই দুটোর মধ্যে রিলেশনশিপ আছে কিনা। হয়ে গেল। এখন আমরা কিভাবে কাই স্কোয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্সের রেজাল্টটা রিপোর্ট করবো এই পিএইচটেলে, সেটা আমি দেখাচ্ছি। আমরা এভাবে একটা লিখতে পারি যে এ কাই স্কোয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স উইথ আলফা 0.05 ওয়াজ ইউজ টু অ্যাসেস ওয়েদার দি ইন্টারনেট ইউজ ওয়াজ রিলেটেড টু সাইকোলজিক্যাল ডিস্ট্রেস। দি কাই স্কোয়ার টেস্ট ওয়াজ স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। এখানে কাই স্কোয়ার এটা দিয়ে দিবেন ব্র্যাকেটে 1 ডিগ্রিজ অফ ফ্রিডম এন, আমাদের কতজন এন ওইটা দেবো ব্র্যাকেট ক্লোজ, তার ভ্যালুটা, তার পি এর মানটা, উইথ ফাই, এই যে সিম্বলটা ওয়ার্ড ডকুমেন্টেও আছে, ইনসার্ট সিম্বলে গেলে আপনি এটা ফাই পাবেন, ওখানে কাই স্কোয়ারও আছে, ফাই আছে, সবই আছে। ফাই কোএফিসিয়েন্ট অফ 0.25 indicating a small to medium relationship. As seen in figure 1, the problematic internet user was more likely to have psychological distress than the normal internet user. এই ডেসক্রিপশনের সাথে এই ফিগারটা জুড়ে দিলে আমাদের থিসিস বা প্রজেক্ট রিপোর্টে এটা দিলে আরও ভালো হয়। জার্নাল আর্টিকেলে অনেক সময় আমরা কনসাইজ করে এত কিছু লেখা হয় না, শুধু বলে দেয়ার ইজ নো রিলেশনশিপ অথবা দেয়ার ইজ রিলেশনশিপ বিটুইন দিস ভেরিয়েবল অ্যান্ড দ্যাট ভেরিয়েবল, ব্র্যাকেট দিয়ে ভ্যালুগুলো দিয়ে শেষ। কিন্তু থিসিস রিপোর্টে আমি আগেও এটা বলেছি যে আমরা একটু ইলাবোরেট করি, আমরা ফিগার গ্রাফ দিয়ে জিনিসটাকে ক্লিয়ারলি এক্সপ্লেন করি। নেক্সট আমরা দেখবো ওয়ান ওয়ে অ্যানোভা ফর ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, কোনো কমেন্ট থাকলে কোশ্চেন করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।